রাজনৈতিক অবস্থা আর রহিকুল মাকতুম সিরিজ পর্ব ৯। প্রিয় দর্শক, আজ আমরা আর রহিকুল মাকতুম সিরিজের এমন একটি অধ্যায়ে প্রবেশ করছি যা নবুয়তের পুরো প্রেক্ষাপট বুঝতে অত্যন্ত জরুরি, আর তা হল রাজনৈতিক অবস্থা। নবীজির আগমনের আগে পুরো আরব ছিল রাজনৈতিকভাবে বিভক্ত। শক্তিশালী রাজা ছিল না, কেন্দ্রীয় সরকার ছিল না, বরং ছিল অসংখ্য গোত্র, ছোট ছোট নেতৃত্ব এবং নিরন্তর সংঘাত। আজ আমরা জানব সেই রাজনৈতিক বিশৃঙ্খলার পটভূমি যা ইসলাম আগমনের পর সম্পূর্ণ বদলে যায়। রাজনৈতিক অবস্থা। আরব উপদ্বীপের গোত্রসমূহ এবং গোত্রপতিগণ সম্পর্কে ইতোপূর্বে আলোচনা করা হয়েছে। এখন সমসাময়িক রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা আলোকপাত করা প্রয়োজন বলে আমাদের বিশ্বাস। আরব উপদ্বীপের ৩ দিকের সীমান্তবর্তী দেশসমূহের রাজনৈতিক অবস্থা দারুণ অস্থিতিশীল, বিশৃঙ্খল এবং পতনমুন্মুখ ছিল। সমাজের মানবগোষ্ঠী হয় মনিব, নয়তো দাস, কিংবা হয় রাজা নয়তো প্রজা, এ ২ শ্রেণীতে বিভক্ত ছিল। মনিব, রাজা, দলপতি, নরপতি যে উপাধিতেই ভূষিত থাকুন না কেন, সমাজজীবনের যাবতীয় কল্যাণ বা সুযোগ সুবিধা নির্ধারিত থাকত তাদেরই জন্য, বিশেষ করে বহিরাগত নেতাদের জন্য। অপরপক্ষে দলপতি বা নরপতিগণের যাবতীয় আরামায়েশ, সুখশান্তি ও সমৃদ্ধির আয়োজন ও উপকরণাদির জন্য প্রাণপদ পরিশ্রম করতে হতো সাধারণ মানুষজন এবং দাসদাসীগণকে। আরও সহজ এবং স্পষ্টভাবে বলতে গেলে বলা যেতে পারে যে প্রজারা ছিল যেন শস্যক্ষেত্রস্বরূপ, যেখান থেকে সংস্থান হতো রাষ্ট্রের যাবতীয় আয় উপার্জনের। রাষ্ট্রনায়কগণ এ সকল উপার্জন তার ভোগ বিলাস, কাম প্রবৃত্তি চরিতার্থ করা এবং অন্যান্য নানাবিধ দুষ্কর্মে ব্যবহার করতেন। সাধারণ মানুষের ইচ্ছা কিংবা অনিচ্ছার কোনোই মূল্য থাকত না। শতধারায় বর্ষিত হতে থাকত তাদের উপর অত্যাচারের অগ্নিধারা। এক কথায়, স্বৈরাচারী শাসন বলতে যা বোঝায় তা চরমে পৌঁছেছিল সেই সব অঞ্চলে। কাজেই অসহায় মানুষের মুখ বুজে সেসব সয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। সেসব অঞ্চলের আশেপাশে বসবাসকরী গোত্রগুলোকেও মাঝে মাঝে এসব অনাচার, অত্যাচারের শিকার হতে হতো। উল্লেখিত স্বৈরাচারী দলপতিগণের ভোগ লিপ্সা, স্বার্থান্ধতা এবং অর্থহীন অহংবোধের বিষবাষ্পে বিপর্যস্ত হয়ে তাদেরকে ছুটে বেড়াতে হতো দিকবিদিকে। এ দলপতিগণ তার হীন স্বার্থসিদ্ধির লক্ষ্যে আরও একটু অগ্রসর হয়ে কখনো ইরাকিদের হাতকে শক্তিশালী করত, কখনো বা তাল মিলিয়ে চলত স্বামীবাসীদের সঙ্গে। যে সকল গোত্র আরব ভূখণ্ডের অভ্যন্তরভাগে বসবাস করত, তাদের জীবনযাত্রার ক্ষেত্রেও নানাবিধ সমস্যা এবং বিশৃঙ্খল অবস্থা বিরাজ করত। গোত্রে গোত্রে বিবাদ বিসম্বাদ, বংশপরম্পরাগত শত্রুতা, ধর্মীয় মতবিরোধ, গোষ্ঠীগত বিদ্বেষ ইত্যাদি নানাবিধ কারণে পরিবেশ থাকত উত্তপ্ত। প্রত্যেক গোত্রের লোকজন সর্বাবস্থায় নিজ নিজ গোত্রের পক্ষে থাকত, তা সত্যের উপর হোক বা বাতিলের উপর যাই হোক না কেন। প্রতিষ্ঠিত হোক তা যাচাই বাছাইয়ের কোনো প্রশ্নই থাকত না। যেমনটি তাদের মুখপত্রে বলা হয়েছে, ওয়ামা আনা ইল্লা মিন গাজিয়াতি ইন গাওয়াত গাওয়াইতু ওয়া ইন তারশুদ গাজিয়াতু আরশাদু। আমিও তো গাজিয়া গোত্রের একজন। যদি সে ভ্রান্ত পথে চলে তবে আমিও ভ্রান্ত পথে চলব, এবং যদি সে সঠিক পথে চলে তবে আমিও সঠিক পথে পরিচালিত হব। আরবের অভ্যন্তরে এমন কোনো পরিচালক ছিলেন না যিনি তাদের কণ্ঠকে শক্তিশালী করবেন, এবং এমন কোনো আশ্রয়স্থল ছিল না বিপদ আপদ সময় বা সমস্যা সংকুল সময় যেখানে তারা আশ্রিত হতে পারবেন এবং প্রয়োজনে যার উপর তারা নির্ভরশীল হতে পারবেন। তবে হ্যাঁ, এটা নিঃসন্দেহ যে উপদ্বীপ রাষ্ট্র হেজাজকে কোনো মতে সম্মানের আসনে আসীন বলে মনে করা হতো এবং ধর্মকেন্দ্র ও ধর্মীয় আচার আচরণের পরিচালক ও রক্ষক হিসাবে ধারণা করা হতো। প্রকৃতপক্ষে রাষ্ট্র ছিল পার্থিব পরিচালন ও ধর্মীয় পুরোহিত তত্ত্ববিদদের এক এক প্রকার মিশ্রিত রূপ। এর দ্বারা আরববাসীর ওপর ধর্মীয় পরিচালনের নামে তাদের মর্যাদার উঁচু আসন অর্জিত হতো এবং হারাম শরীফ ও হারাম শরীফের আশেপাশের শাসনকাজ নিয়মিত পরিচালিত হতো। তারাই বায়তুল্লাহর পরিদর্শকদের জন্য প্রয়োজন পূরণের ব্যবস্থা এবং ইব্রাহিম শরিয়াতের হুকুম মাহকাম চালু রাখার ব্যবস্থা করতেন। কিন্তু এ রাষ্ট্র এতই দুর্বল ছিল যে আরবের যাবতীয় অভ্যন্তরীণ দায় দায়িত্বের গুরুভার বহনের ক্ষমতা তার ছিল না।
এ সত্যটি হাবশীদের আক্রমণের সময় সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায়। প্রিয় দর্শক, ইতিহাস আমাদের শিক্ষা দেয়, রাজনৈতিক বিশৃঙ্খলা তখনই বদলে যায় যখন একজন সত্যনিষ্ঠ নেতা আসেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ঠিক সেই নেতা, যিনি আরবকে পুনর্জন্ম দিয়েছিলেন। পরবর্তী পর্বে আমরা জানব সামাজিক অবস্থা। নবুয়তের আগে সমাজ কেমন ছিল, মানুষের চরিত্র, নৈতিকতা, পারিবারিক জীবন কেমন ছিল। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিন এবং সাবস্ক্রাইব করুন দাওয়া মঞ্চ চ্যানেলটি। আল্লাহ আমাদের ইতিহাস থেকে হেদায়েত নেওয়ার তৌফিক দিন।